প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সুপ্রিয় দর্শক, শুনলেন জামায়াত নেতার বক্তব্য এবং হুঙ্কার। জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্য, প্রশাসন নিয়ন্ত্রণের দাবি এবং ইউনূস সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক এবং তার বলিয়ানে তাদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ, সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং ইউনিয়ন সরকার যে কতটা দেউলিয়া এবং রাজাকারদের হাতে তাল মিলিয়ে এই দেশকে ধ্বংস এবং এই দেশকে পরাধীন জাতি হিসাবে আবার তৈরি করার পায়তারা করছে, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই শাহজাহান চৌধুরীর বক্তব্য। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি আজ এমন এক অমরে পৌঁছে দাঁড়িয়েছে যেখানে রাষ্ট্রের নিরপেক্ষতা, প্রশাসনিক কাঠামো, স্বাধীনতার, গণতন্ত্রের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নবিদ্ধ। আর সেই প্রশ্নগুলো আরো বড় হয়ে উঠেছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম 15 আসনের শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য। একজন প্রকাশ্য নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন, প্রশাসন আমাদের কথায় উঠবে এবং বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে, আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করব। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তৃতা নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের বুকে সোজাসুজি ছুরি মারার মতো একটা ঘোষণা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই বক্তব্য এত বিতর্কিত কেন, এবং কেন বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে যে ইউনূস সরকারের উপর জামাতের গভীর প্রভাব রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা সামনের দিকে আগাই। চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে শাহজাহান চৌধুরী সরাসরি বলেন, প্রশাসন যাদের পাবো সবাইকে আমাদের আন্ডারে কাজ করতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে, আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করব। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে কলেজের শিক্ষক পর্যন্ত সবাই দাঁড়িপাল্লা নিয়ে কথা বলবে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ওসিরা আমাদের প্রোগ্রাম জেনে যাবে, টিওনো উন্নয়নের হিসাব আপনাদের কাছ থেকে নিবে। এই ভাষা কোনো দলের নির্বাচন কেন্দ্রিক প্রচারণা নয়, এটি সরাসরি প্রশাসনকে দখলের একটি ঘোষণা। আমরা এই ভিডিওটা আরেকটু শুনি শেষ পর্যন্ত। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাবেন, নুরুল ভাই, আই জিয়ান শাহজাহান ভাইয়ের ফোনে তো ছিলাম, শাহজাহান ভাই টিয়া নয় ফোনে। মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি, নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনও সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। প্রশাসন শুনলেন এই রাজাকারের বাচ্চার উদ্ধত্তপূর্ণ কথাবার্তা। এই রাজাকারের বাচ্চা বলে প্রশাসন তাদের কথা শুনতে হবে, তাদের চলতে হবে, আর ইউনূস সরকার এখানে চুপ। আপনি আজকে দেখেন প্রিয় দর্শক, বাংলাদেশের সংবিধানে স্পষ্ট, প্রশাসন এবং মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাষ্ট্রের সেবা করবেন, কোনো রাজনৈতিক দলের নয়। কিন্তু একটি নির্দিষ্ট দলের প্রার্থী প্রকাশ্যে বলতে পারেন আমরা প্রশাসন চালাবো। এটা দেখায় যে নির্বাচন পরিবেশকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করার একটা পরিকল্পনা, প্রশাসনের ভিতরে দলীয় অনুপ্রবেশ ঘটানোর সুস্পষ্ট ইঙ্গিত এবং মাঠ প্রশাসনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রকাশ্য প্রচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এইটা একটি নির্বাচনী বক্তব্য নয়, এটা রাষ্ট্র দখলের একটা রিহার্সাল। এই জামাতের বাচ্চারা আজ পর্যন্ত প্রতিটা জায়গাতে, এই শিবিরের বাচ্চারা তাই করেছে। বিভিন্ন জায়গাতে যখন তাদেরকে জিয়াউর রহমান বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তখন থেকে সে বিএনপি ছাত্রদল হতে শুরু করে আওয়ামী লীগ এবং প্রগতিশীলের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীদের বিভিন্ন সময় রক কেটে, হাত কেটে, দখলদারিত্ব করে কিন্তু তারা রাজনীতি করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় তারা অস্ত্রের মহড়া দিয়ে কিন্তু রাষ্ট্র দখল বা ক্যাম্পাস দখল করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ নেতা হামিদের হাত কেটে কবজি বাঁশের লাঠিতে মাথায় বেঁধে মিছিল করতে করতে তারা দখল করেছে, এবং কন্টিনিউ অনেক। আপনারা জানেন 1994 সালে ছাত্রদল নেতা মুসা, তাকে এমন ভাবে আঘাত করা হয়, আহত করা হয়, তার 206টা হাড্ডির ভিতরে প্রায় 150-র উপরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল।
এরকম নৃশংস হচ্ছে যে জামাত এবং এই শিবিরের বাচ্চারা, এরা এই রাজাকারের বাচ্চারা আজকে প্রশাসনকে হুমকি দিচ্ছে। ইউনূস সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক, এটা কিন্তু 5 আগস্টের পর থেকে একটা আলোচ্য বিষয়, এটা কিন্তু আমরা বরাবরই দেখে আসছি। শাহজাহান চৌধুরীর বক্তব্য সবচেয়ে আলোড়ন তুলেছে এই অংশ, তিনি ইঙ্গিত করেছেন বর্তমান ইউনূস সরকারের উপর জামাতের নিয়ন্ত্রণ ও গভীর প্রভাব রয়েছে। বক্তৃতায় তিনি বলেন, এই সুযোগ ভবিষ্যতে আর পাবেন না, এখনই প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে হবে। এভাবে বলা মানে হচ্ছে নিজে জানেন এখন ক্ষমতার দরজা জামাতের জন্য খোলা, এবং জনমনে প্রশ্ন ওঠে কেন প্রশাসনের উপরে জামাত এতটা আত্মবিশ্বাস দেখাচ্ছে, কে তাদের এই সুযোগ দিল? রাষ্ট্রযন্ত্রের ভেতরে কি কোনো গোপন সমন্বয় আগে থেকে তৈরি হয়েছে? অনেকে পর্যবেক্ষক মতে ইউনূস সরকারের দুর্বল, বিভক্ত এবং প্রশাসনিকভাবে অসংগঠিত। এই সুযোগ নিয়ে জামাত বিএনপির প্রভাব বিস্তার করছে এবং নতুন রাজনৈতিক জোট তৈরির চেষ্টা চলছে, অর্থাৎ বাংলাদেশে শাসন প্রতিষ্ঠার একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি। প্রশাসনের নিরপেক্ষতা সামনে কি বড় সংকট নয়? বা প্রশাসন কি আদৌ নিরপেক্ষ এখন পর্যন্ত আমরা দেখছি? যখন কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে বলে ওসি সাহেব আমাদের কথা শুনবে, টিএনও আমাদের হিসাব দিবে, শিক্ষকরা দাঁড়িপাল্লা ছাড়া কথা বলবেন না, তখন প্রশ্ন ওঠে প্রশাসন কি আর সরকারের অধীনে আছে নাকি জামাতের অধীনে? আমরা এই কথাটা একদম স্পষ্ট বলতে চাই, এই প্রশাসন মোটামুটি সমস্তটাই জামাতের দখলে। 5 আগস্টের পরে বিএনপি যেটা করেছে, চাঁদাবাজি, ধান্দাবাজি, বিভিন্ন জায়গার দখল, এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছে। আর জামাত প্রশাসনের বিভিন্ন জায়গাতে, ঢাকা ইউনিভার্সিটি হতে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি পদ হতে শুরু করে এমন পোস্টগুলো নিয়েছে যারা পরবর্তীতে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতে পারে। আর বিএনপি এই জায়গাটাতেই ভুল করেছে, বুঝতেও পারে নাই, এবং তাই আজকে বিএনপির রাজনীতির যে অবস্থা, বিএনপি সামনে সরকারে আসবে এমন কোনো নমুনাই কিন্তু আমরা দেখছি না। সুতরাং আমরা স্পষ্ট বলতে পারি বিএনপির গলায় একটা মূলা ধরায় দেওয়া ছাড়া এই ইউনূস আর কিছুই করবে না। ইউনূস যা করছে জামাতের ইশারায় করছে। এই যে তার এই বক্তব্য, এমন বক্তব্য আইনের শাসনকে অবমূল্যায়ন করে, প্রশাসনের নিরপেক্ষতাকে ধ্বংস করে, বিচারহীনতা বাড়ায় এবং নির্বাচনকে পক্ষপাত দুষ্ট করে তুলবে। এমন পরিস্থিতি হলে সাধারণ মানুষ ভয় পাবে, সরকার দুর্বল হয়ে পড়বে এবং জঙ্গিবাদ, চরমপন্থী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। এবং তার নমুনা আমরা 5 আগস্টের পর থেকে এই জামাত সন্ত্রাসীদের মাধ্যমে দেখছি। বিভিন্ন জায়গাতে তারা মব সন্ত্রাস হতে শুরু করে। আজকে যেমন এই যে মানিকগঞ্জে বাউলদের উপরে হামলা, তৌহিদি জনতার নামে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা এবং মাজার হতে শুরু করে কবরস্থানে আগুন দেওয়া, এই সমস্ত কিছু এই কুখ্যাত এই কুলাঙ্গার জামাতের কাজ। এই বক্তব্যের মাধ্যমে ভাইরাল হওয়ার পরে নাগরিক সমাজ, নির্বাচন বিশ্লেষক, রাজনৈতিক গবেষক, সাধারণ মানুষ সকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলেছেন এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। কেউ বলেছেন ইউনূস সরকার যতই বলুক প্রশাসন জামাতের স্পষ্ট। আবার অনেকেই ভয় পাচ্ছেন এটি ভবিষ্যৎ নির্বাচনকে ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। এই বক্তব্যটি 3টি বড় সংকেত দেয়। 1, জামাত আত্মবিশ্বাসী, কারা তাদের শক্তি দিচ্ছে সেটা স্পষ্ট। যে দল সবচেয়ে বড় সন্ত্রাস এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, তারা হঠাৎ কেমন করে কেন ক্ষমতার এই ভাষা ব্যবহার করছে? ইউনূস সরকারের ভিতরে শক্তিশালী সমন্বয়হীনতা, সরকারের অস্থিতিশীল এবং প্রশাসনের নিয়ন্ত্রণের অক্ষমতার এটি একটা প্রমাণ। 3 নম্বর, রাষ্ট্রযন্ত্রের ভিতরে নতুন রাজনৈতিক অক্ষ গড়ে উঠেছে। জামাত, বিএনপি, এনসিপি, ইউনূসপন্থী গোষ্ঠীর মধ্যে সমন্বয়, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে অন্যদিকে মোড় নিতে পারে বা গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে বা এই দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে বলে আমরা মনে করি। বন্ধুরা, এই ধরনের একটা বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা একটি দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতান্ত্রিক কাঠামো এবং নাগরিক স্বাধীনতার উপর সরাসরি হুমকি। এবং জামাতের কাজই হচ্ছে এটা। জামাত কিন্তু কখনো মানুষের ভোটে, মানুষকে ভালোবেসে বা এই যে তারা ধর্মের কথা বলে, ধর্মের নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু কখনো কাজ করে না। এরা অন্যায়, শিরক, মুনাফিকি এদের হচ্ছে মূল চরিত্র। যদি প্রশাসনকে দলীয় প্রভাবে নেওয়া হয়, আইন ভেঙে পড়ে, চরমপন্থীদের উত্থান ঘটে, নির্বাচন অকার্যকর হবে এবং অস্থিতিশীলের দিকে ধাবিত হবে। আমরা ভুলে যেতে পারি না, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের উপর আঘাত যখনই এসেছে তখনই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহজাহান চৌধুরীর এই বক্তব্য শুধু একটি ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক মহা বিপদ সংকেত। আজকে প্রশাসন যদি রাজনৈতিক দলগুলোর কাছে বন্দী হয়ে যায়, তবে আগামী দিনের বাংলাদেশ থাকবে অন্ধকারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বাস্তবতা মেনে নিব? বাংলাদেশের জনগণ কি বাস্তবতা মেনে নেবে, নাকি সত্যকে তুলে ধরবো, প্রশ্ন করব এবং প্রতিবাদ করব? এটাই সময় জনগণকে জেগে ওঠার। এবং আমি মনে করি প্রিয় দর্শক, যে এই যে জামাত এবং এই যে ইউনূস গং
এই দেশকে ধ্বংস করার যে চক্রান্ত করছে। দেখেন, বন্দরকে দিয়ে দেওয়া হয়েছে মাত্র 13 দিনের কার্যক্রমের মাধ্যমে। 2 দিনের মধ্যে তারা রাতের আধারে সিগনেচার করেছে এবং শেখ হাসিনার রায় দেওয়ার মাধ্যমে, ফাঁসির রায় দেওয়ার দিন তারা গোপনে সেই চুক্তি সম্পূর্ণ করেছে, দেশ বিক্রি করেছে। কিন্তু এই জামাতের কুলাঙ্গার বাচ্চারা কিন্তু এ নিয়ে তাদের কোনো কথা নেই। তার মানে এরা আসলে দেশকে পাকিস্তানকরণ করবে, পাকিস্তানের হাতে তুলে দিবে এবং আমরা আবার সেই পরাধীন জাতিতে পরিণত হব। এবং এদের মুখের ভাষা, এই লেবাসের ভিতরে দেখেন, দাড়ি টুপি পরা এই লেবাসের ভিতরে এদের মুখের ভাষা দেখেন কত ভয়ঙ্কর, কত জঘন্য, কত সন্ত্রাসমূলক। এদের মাধ্যমে এই বাংলাদেশের কখনো কোনো ভালো কিছু হতে পারে বলে আমরা মনে করি না। একটা মুনাফেক দিয়ে না ধর্ম রক্ষা হয়, না দেশ রক্ষা হয়, না জাতি রক্ষা হয়। এই কথাটাই দর্শক আপনাদের কাছে বলার আছে। যদি আপনারা অনুধাবন করেন তাহলে হয়তো বাংলাদেশ বেঁচে যাবে, আদারওয়াইজ বাংলাদেশকে বাঁচানোর কোনো পথ নেই। এবং আপনারা এই যে কথাগুলো আমরা বলছি, এগুলো শুধু আমাদের বলার দায়িত্ব না, এগুলো আপনাদেরও বলার দায়িত্ব এবং আপনাদেরও কিন্তু আজকে ভয়েস উঠানোর দায়িত্ব এবং প্রতিরোধ করার দায়িত্ব। আপনারা যদি না করেন তাহলে এই যে ব্রিটিশদের জন্য আমরা 200 বছর পরাধীন ছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন বর্গীদের মাধ্যমে আমরা যে শত শত বছর পরাধীন ছিলাম, সেখান থেকে আবার স্বাধীন হয়েছি। যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর মতো একজন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা সত্তা দিয়েছিল, সেটাকে আবার ভুলণ্ঠিত হওয়ার পথে এবং এর থেকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু শুধু আমাদের না, আপনাদেরও। সুতরাং জেগে উঠুন এবং এই রাজাকার, আলবদর, আল শামস, সন্ত্রাসী এবং ইউনুসগং দেশদ্রোহী পাপেটদের, আমেরিকার পাপেটদের প্রতিহত করুন, দেশকে বাঁচান। দর্শক, আপনাদের জন্য আমাদের কিছু প্রশ্ন থাকবে। আপনার মতে প্রশাসন কি সত্যি জামাতের প্রভাবে চলে যাওয়ার ঝুঁকিতে আছে? যদি থাকে বা আপনার মতামত কি, সেটা জানাবেন। ইউনূস সরকার দুর্বলতা কি চরমপন্থী গোষ্ঠীকে সাহসী করে তুলছে না? এবং এই যে বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে, এই যে মানুষকে কেটে চাপাতি দিয়ে কোপায় মারা ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় কুপিয়ে মানুষকে মারা হচ্ছে, এগুলোর জন্য কি এই জামাত দায়ী না? বিএনপি? জানাবেন আপনার মতামত। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? দেশে কি আদৌ নির্বাচন হবে, নাকি ইউনূস কোনো একটা মেটিকুলাস প্রোগ্রামের মাধ্যমে এই নির্বাচনকে বন্ধ করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পায়তারা করবে? দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে এই জামাতের চরিত্রকে তুলে ধরার জন্য। এর মাধ্যমে প্রকাশ পায় জামাত একটা ভয়ঙ্কর সন্ত্রাসী এবং রাজাকার দেশবিরোধী দল। এদেরকে প্রতিহত করুন এবং আপনারা সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।